হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম নতুন আরেকটি ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকের গল্পটি একজন প্লাস্টিক সার্জন ও একজন ডিটেকটিভকে নিয়ে। একটা কেসের কারণে ডাক্তার ও ডিটেকটিভের পরিচয় হয়, যেখানে কেসটি ডাক্তার এর অতীত সম্পর্কিত, যা থেকে ডাক্তারটি সর্বদা মুক্তি পাওয়ার চেষ্টা করে। এ কারণে ডাক্তারটি ডিটেকটিভকে কেসটি সমাধান করতে সহায়তা করে। ডিটেকটিভ কি পারবে কেসটি সমাধান করতে, নাকি ডাক্তারটিকে তার অতীতের যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে? তো গাইস, আজকের ড্রামাটির নাম ফেস মি। ড্রামার এপিসোড সংখ্যা 12টি। ড্রামার IMDb রেটিং 6.7 আউট অফ 10 এবং মাই ড্রামা লিস্ট রেটিং 7.8 আউট অফ 10। আশা করি ড্রামাটি তোমাদের ভালো লাগবে। তো চলো গল্পে যাওয়া যাক। শুরু করার পূর্বে চলো ক্যারেক্টারগুলো চিনে নিই। এটা প্লাস্টিক সার্জন জং ও, এটা ডিটেকটিভ লি মিন হিয়ং, এটা জংওয়ের ফ্রেন্ড উজিন। এপিসোডের শুরু হয় KSH কসমেটিক্সের মাধ্যমে, একটি বিখ্যাত কসমেটিক ব্র্যান্ড যারা তাদের নতুন বিউটি সেন্টারের উদ্বোধন ঘোষণা করে। এই সেন্টারের প্রধান প্লাস্টিক সার্জন হিসেবে ডক্টর চা জিয়ং উ দায়িত্বে আছেন। আমরা ডক্টর চাকে দেখি যখন তিনি একজন রোগীর উপর পুনর্গঠনমূলক সার্জারি করতে অস্বীকৃতি জানান, যদিও রোগীর অভিভাবক আপত্তি জানায়। সিন পরিবর্তিত হয় যখন ডক্টর জিয়ং উ একটি কন্ট্যুরিং সার্জারি করছেন এবং ঠিক তখনই পুলিশ রোগীর অভিভাবক সহ সেখানে এসে উপস্থিত হয় এবং তারা দাবি করে যে সার্জারিটি বন্ধ করতে হবে। জিয়ং উ অস্বীকার করেন, যা তাকে একটি কঠোর মনোভাব সম্পন্ন এবং কেবলমাত্র তার কাজে মনোযোগী ডাক্তার হিসেবে প্রকাশ করে। একই সময় কিম দা হিয়ে নামে একজন রোগী জিয়ং উর সাথে পরামর্শ করতে আসেন, যিনি তার চেহারাকে এমনভাবে পরিবর্তন করতে যান যাতে তাকে আর চেনা না যায়। কিছু অস্বাভাবিকতা অনুভব করে জিয়ং উ তাকে পুনর্বিবেচনার পরামর্শ দেন। তবে পার্কিং লটে যাওয়ার পথে দা হিয়ে তার নির্যাতনকারী প্রেমিকের সম্মুখীন হন, যিনি একটি ভাঙা কাচের বোতল দিয়ে তার উপর হামলা করে এবং তার মুখে আঘাত করেন। জিয়ং উ জরুরি পুনর্গঠনমূলক সার্জারির জন্য ডাকা হয়। তার মিং হ্যাং ঘটনাটি তদন্ত করেন। প্রেমিক আত্মরক্ষার দাবি করে এবং সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে তাকে পড়ে যেতে দেখা যায়, যা দিয়ে সে ঘটনাটিকে পারস্পরিক আক্রমণ হিসেবে সাজানোর চেষ্টা করে। দা হিয়ের হাসপাতাল থেকে ছাড়পত্রের পর মিং হ্যাং জিয়ং উর কাছে তার দক্ষতা ব্যবহার করে দা হিয়ের আঘাতের ভিত্তিতে প্রেমিকের আক্রমণের উদ্দেশ্য প্রমাণে সাহায্য করতে বলেন, কিন্তু জিয়ং উ রোগীর গোপনীয়তার কারণ দেখিয়ে মিন হাংকে ওয়ারেন্ট আনতে বলেন। পরবর্তীতে মিন হাং হাসপাতাল থেকে বের হওয়ার পর দা হিয়েকে তার প্রেমিক অপহরণ করে। মিন হাং সঙ্গে সঙ্গে সহায়তার জন্য ব্যাকআপ চেয়ে জিয়ং উর গাড়িতে করে তার পিছু নেন। গাড়ির মধ্যে দা হিয়ে গোপনে তার প্রেমিকের নির্যাতনের স্বীকারোক্তি রেকর্ড করে। অবশেষে জিয়ং উ তাদের ধরে ফেলেন এবং মিং হাংকে প্রেমিকের আক্রমণ ও অনুসরণ সহ একটি অভিযোগে গ্রেফতার করেন। ফ্ল্যাশব্যাকের একটি সিরিজে আমরা জিয়ং উর নিজের ট্রমার কিছু ইঙ্গিত পাই, যা তার ফিয়ান্সিকে ঘিরে। তাকে যখন দেখানো হয় তখন সে তার ফিয়ান্সির সাথে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে, যদিও এর সঠিক বিবরণ এখনও পরিষ্কার নয়। এছাড়া আমরা জানতে পারি যে সেই রোগী যার মায়ের অপারেশনের বিরোধিতা ছিল, সম্প্রতি তার যমজ বোনকে হারিয়েছিল এবং তার মা ও নিজের জীবনের এগিয়ে যাওয়ার উপায় হিসেবে সে সার্জারি চাচ্ছিল। এপিসোডটি একটি করুণ দৃশ্যে শেষ হয়, যেখানে জিয়ং উ যখন দা হিয়ের ঘটনার বিষয়ে একটি সাক্ষাৎকারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার অপারেশন করতে অস্বীকৃতি জানানো এক রোগীর বাবা আত্মহত্যা করেন। জিয়ং উর ফিয়ান্সিয়ের অ্যাপার্টমেন্টের ঘরে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কম লাভজনক বলে পুনর্গঠনমূলক সার্জারি করতে অস্বীকৃতি জানানোর কারণে এবং সেই রোগীর আত্মহত্যা করার পর তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শীঘ্রই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা দ্রুত কমতে থাকে এবং বাতিলের হার বাড়ে। তাদের ব্র্যান্ড ইমেজ ঠিক করার জন্য KSH কসমেটিক্সের প্রধান পরিচালক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জিয়ং উকে এতে অংশ নিতে বাধ্য করেন এবং ঘোষণা করেন যে আগের পুনর্গঠন তাদের বিনামূল্যে সেবার অংশ ছিল, যেখানে ব্র্যান্ডটি ভিকটিমদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করে। অন্যদিকে মিন হাং যখন হতদরিদ্র পিতার আত্মহত্যার ঘটনা তদন্ত করছিলেন, লক্ষ্য করেন যে তিনি তার কন্যার পোড়ার দাগ নিয়ে বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্টের করেছিলেন এবং এই প্রেক্ষাপটে তার হঠাৎ আত্মহত্যা সন্দেহজনক বলে মনে হয়। পরে তার মেয়ে স্বীকার করে যে তার দাগটি বাবার মদ্যপানের কারণে হয়েছে এবং সে চায় দ্রুত ওই মামলাটি বন্ধ করা হোক। এদিকে একটি নতুন কেস সামনে আসে, যেখানে একজন পুরুষ ইউ মিন সু সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগে অভিযুক্ত হন। পুলিশ তাকে মুখে কাটা জখম সহ রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়। অভিযোগকারী দাবি করেন ইউ মিন সু ইন্টারনেট ক্যাফের বাথরুমে
মহিলাকে হয়রানি করার চেষ্টা করেছিলেন। মিনসুকে একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, যা জিয়ং-উর ক্লিনিক। সেলাই শেষ করার পর জিয়ং-উ তার অস্বস্তি লক্ষ্য করেন এবং আরেকটি সার্জারির ব্যবস্থা করেন। অন্যদিকে মিন হাং এই প্রেমিকের জুতায় রক্তের দাগ দেখতে পান, যে দাবি করেছিলেন যে তার বান্ধবী মিনসুর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ছুরি ব্যবহার করতে আঘাত করেছিলেন। পরে হাসপাতালে প্রকাশ পায় যে মিনসু আসলে একজন ট্রান্স নারী, যিনি লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। মিনসুর চিকিৎসা রেকর্ড প্রকাশ করা সম্ভব নয়। মিন হাং প্রেমিকের স্নিকার্সে থাকা রক্তের দাগ নিয়ে তদন্ত শুরু করেন। তিনি এবং তার সহকারী পুলিশ অফিসার তাকে ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হন। আমরা জানতে পারি যে জিয়ং-উ তাদের সহায়তা করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে মিনসুকে আঘাত করা ব্যক্তি মিনসুর চেয়ে লম্বা হওয়া উচিত, যা মামলার আরেকটি বিতর্কিত পয়েন্ট হয়ে দাঁড়ায়। অবশেষে সত্যটি প্রকাশিত হয়। ক্যাফেতে কাজ করার সময় মিনসু খাবারের দাগ পরিষ্কার করার জন্য জোর দেওয়ায় প্রেমিকটি একটি গেমে হেরে যায়। এতে প্রেমিকটি এতটাই রেগে যায় যে সে মিনসুকে বাথরুমে টেনে নিয়ে যায়, তাকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং তার বান্ধবীকে নিয়ে মিথ্যা গল্প বানায়। পরে মিনসু জিয়ং-উকে ধন্যবাদ জানায় এবং তার ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারির জন্য পুনরায় আসার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে এক প্রতিবেশীর মাধ্যমে মিন হাং জানতে পারেন যে পিতার আত্মহত্যার দিন টেপ মোড়ানো জুতা পরা এক ব্যক্তি সেখানে দেখা গিয়েছিল। তারা ধারণা করে যে এই ব্যক্তি জিয়ং-উর বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করে এবং তার পিছু নিচ্ছে। এপিসোডটি শেষ হয় যখন একটি গাড়ি দ্রুত গতিতে জিয়ং-উর দিকে ছুটে আসে। জিয়ং-উ একটি কনভেনিয়েন্স স্টোরে থামেন এবং ফিরে আসার সময় মুখোশধারী ব্যক্তি তার দিকে গাড়ি নিয়ে দ্রুত এগিয়ে আসে। জিয়ং-উ ধাক্কা খাওয়ার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যান, কিন্তু ঠিক তখনই লি মিন হাং সময় মতো এসে তার গাড়িটি দুজনের মাঝে ঢুকিয়ে দেয়, যার ফলে মুখোশধারীর গাড়ি অন্যদিকে সরে যায় এবং জিয়ং-উর প্রাণ রক্ষা পায়। এই ঘটনাটি জিয়ং-উর মনে তার অতীতের একটি দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে আনে, যা তাকে দৃশ্যতভাবে কাঁপিয়ে দেয়। মিন হাং তার এই অবস্থা লক্ষ্য করে দ্রুত তার খোঁজ নেন। জিয়ং-উ তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন যে তিনি হাসপাতালে তার সাথে দেখা করতে যাচ্ছিলেন। তার বের হওয়ার সময় মুখোশধারীকে তাকে অনুসরণ করতে দেখেছিলেন। তিনি তার দলকে গাড়ির লাইসেন্স প্লেট ট্র্যাক করতে বলেন, তবে জানতে পারেন যে গাড়িটি চুরি হয়ে গেছে এবং প্রকৃত মালিক, যিনি গাড়িটি হারানোর রিপোর্ট করেছিলেন, তার সাথে মুখোশধারীর কোনো সম্পর্ক নেই। পরদিন সকালে জিয়ং-উ সেই ঘটনার বিষয়ে গভীর চিন্তায় ডুবেছিলেন। তখন হিউজু তাকে দেখতে আসেন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে তার বাবা মুখোশধারী একজন ব্যক্তির হাতে খুন হয়েছেন এবং উল্লেখ করেন যে তিনি মিন হাং ও সিউ কাং হোকে আলোচনা করতে শুনেছেন যে মুখোশধারী ব্যক্তি সম্ভবত জিয়ং-উর বিরুদ্ধে কোনো বিরূপ মনোভাব রয়েছে। জিয়ং-উ তখন মিন হাংয়ের সাথে এই বিষয়ে কথা বলেন, যা শুনে মিন হাং অবাক হন এবং তাকে আশ্বাস দেন যে নতুন কিছু পাওয়া গেলে তিনি তা জানাবেন। এদিকে কে বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জাং হি-ইয়ং এক মহিলার দ্বারা অ্যাসিড হামলার শিকার হন। তাকে জিয়ং-উর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি তার মুখের দাগ দিয়ে ভেঙে পড়েন। জিয়ং-উ তার চিকিৎসা করেন, তবে তার প্রতি খুব একটা সহানুভূতি দেখান না। পুলিশ স্টেশনে সিউ কাং হো হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করেন, যিনি প্রতিশোধের জন্য কাজ করেছেন বলে দাবি করেন এবং হি-ইয়ং এর বিরুদ্ধে তার স্বামীর সাথে সম্পর্ক থাকার অভিযোগ তোলেন। তবে কিছুক্ষণ পরেই হামলাকারী স্মৃতিভ্রংশের ভান করেন এবং যথাযথ উদ্দেশ্য বা প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়। হি-ইয়ং এর প্রেমিক সম্পর্কের অভিযোগটি শুনে এখন তার প্রতি সন্দেহ করতে শুরু করেন। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় মিন হাং ইচ্ছাকৃতভাবে ফোনে এমনভাবে কথা বলেন যাতে হামলাকারী শুনতে পায় যে ভুক্তভোগী এখনও হাসপাতালে রয়েছে। প্রত্যাশা অনুযায়ী হামলাকারী হি-ইয়ংকে দেখতে হাসপাতালে ফিরে আসে। মিন হাং হি-ইয়ং এর কক্ষে একটি ক্যামেরা স্থাপন করেন এবং তাকে একটি সশস্ত্র দলের সদস্য দিয়ে প্রতিস্থাপন করেন, যিনি হি-ইয়ং এর ছদ্মবেশ ধারণ করেছিলেন। মিন হাং ও জিয়ং-উ দেখেন হামলাকারী গোপনে প্রবেশ করে, ব্যান্ডেজে মোড়ানো ভুক্তভোগীর একটি ছবি তুলে চলে যায়। বের হওয়ার পথে জিয়ং-উ আসল হি-ইয়ংকে হাসপাতালে আসতে দেখেন, যিনি স্পষ্টতই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় হাসপাতালের লিফটে বসেছিলেন। এই মুহূর্তটি তার মনে গভীরভাবে প্রভাব ফেলে। মিন হাং ও কাং হো গোপনে হামলাকারী অনুসরণ করে দেখতে পান যে তিনি একটি বাড়িতে প্রবেশ করেন, যা একটি মডেলিং এজেন্সির মালিকের স্ত্রীর অন্তর্ভুক্ত, যা আরও সন্দেহের উদ্রেক করে। পরে যখন জিয়ং-উ বাড়ি ফিরছিলেন, তিনি হি-ইয়ং এর হতাশার দৃশ্যটি স্মরণ করেন এবং হাসপাতালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাকে খুঁজে না পেয়ে তিনি লক্ষ্য করেন যে লিফটটি টেরেসের দিকে যাচ্ছে। তিনি দ্রুত সেখানে ছুটে যান। দৃশ্যটি পরিবর্তিত হয়ে হি-ইয়ং এর টেরেসের কিনারে দাঁড়িয়ে কাঁদতে এবং তার রানওয়ে মডেল হিসেবে বিলবোর্ডে থাকা নিজের ছবি দেখতে দেখা যায়। তখন জিয়ং-উ টেরেসের দিকে যেতে থাকে। এদিকে হি-ইয়ং লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। সে লাফ দেওয়ার সময় জিয়ং-উ চলে আসে ও তার হাত ধরে বাঁচিয়ে নেয়। হি-ইয়ং তার দিকে চিৎকার করে প্রশ্ন করে কেন তিনি তাকে বাঁচালেন। হি-ইয়ং বলে যে সে সেদিন পার্কেই মরে গিয়েছিল যখন তার উপর হামলা হয়েছিল। জিয়ং-উ তাকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তার ক্ষত স্থানে স্কিন গ্রাফটিং সার্জারি করার প্রস্তাব দেন। হি-ইয়ং এতে সম্মত হয়। এদিকে মিন হাং এবং কাং হো হামলাকারীর পিছু নিয়ে দেখতে পায় যে সে এজেন্সির মালিকের স্ত্রীর বাড়িতে আছে।
তখন মিনহাং বুঝতে পারে যে এজেন্সির মালিকের স্ত্রী তাকে কাস্টডি দিয়েছিল। এদিকে হামলাকারী বাড়ির ভেতরে যাওয়ার পর সে টাকা চায়, কিন্তু এজেন্সির মালিকের স্ত্রী তাকে টাকা দেয় না। তখন সে একটা রেকর্ডার দেখায় যেখানে সে সবকিছু রেকর্ড করে রেখেছে। এটা দেখিয়ে হামলাকারী তাকে ব্ল্যাকমেল করে। এদিকে মিনহাং ও কাংহো হামলাকারীর গাড়িতে একটা ক্যামেরা লাগিয়ে দেয়, যেখানে তারা হামলাকারীকে টাকার ব্যাগ ধরে রাখতে দেখেন। এত রাতে টাকা নেওয়া দেখে মিনহাং মনে করেন যে হামলাকারীর জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন। এদিকে মিনহাং জানতে পারে যে জিয়ং ও হিয়ংকে বাঁচিয়েছেন। তিনি জিয়ং উর ফোন করেন, কিন্তু ফোনটি একজন মহিলা ধরেন। মহিলাটি বলে যে জিয়ং উ তার দোকানে রয়েছেন এবং সে অনেক ড্রিঙ্কস করেছে, এই কারণে মিনহাং তাকে নিয়ে যেতে আসেন। সে জিয়ং উকে তার বাড়ি পৌঁছে দেন। সেখানে তিনি জিয়ং উর দুই বন্ধু হান উজিন এবং পার্ক চে গিয়ং এর সঙ্গে পরিচিত হন। চে গিয়ং মিনহাংকে বলেন যে জিয়ং উর পক্ষে ভিকটিমদের সাথে ডিল করা ইজি নয়, কেননা সেও একসময় ভিকটিম ছিল। সে 7 বছর আগে একটা কেসে তার ফিয়ান্সিকে হারিয়েছিল। এই কথা শুনে মিনহাং হতবাক হয়ে যান। পরের দিন জিয়ং উ এর কাছে একজন লোক আসে ও একটা ছবি দেখে সেটার মতো প্লাস্টিক সার্জারি করে দিতে বলে, কিন্তু জিয়ং উ এর কারণ জিজ্ঞাসা করলে সে সেরকম কোনো কারণ বলতে পারে না। সে বলে যে সে জাস্ট ওইরকম হতে চায়। এদিকে মিনহাং জানতে পারে যে হামলাকারী কিম জি হিয়কের বাড়িতে কাজ করত। সে এই কথা হিয়ংকে জানায়। মিনহাং তাকে বলেন যে তার সিও দ্বারা সেক্সুয়াল হয়রানির শিকার হয়েছিল। হিয়ং ঘটনাটি জানিয়েছিলেন, কিন্তু তার বন্ধু আত্মহত্যা করেছে। এ কথা শোনার পর হিয়ং তাকে চলে যেতে বলে, কিন্তু মিনহাং বলে যে সে আসল অপরাধীকে খুঁজে বের করবে। এদিকে হামলাকারী একটি সার্জারি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে তার অর্থ জমা দেওয়ার সময় ধরা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে এজেন্সির মালিক এবং তার স্ত্রী এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল। সে তাদেরকে তার করা রেকর্ডিংও দেয়। মিনহাং হামলাকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে এজেন্সির মালিকের স্ত্রীকে গ্রেফতার করেন। আরও তদন্তে জানা যায় হিয়ং তার সেরা বন্ধুর ওপর এজেন্সির মালিকের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর প্রতিবেদন করেছিলেন, যার ফলে মালিক কারাগারে যান। এই কারণে তার স্ত্রী প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এদিকে কিম জি হিয়ককে গ্রেফতার করা হয়। এ সময় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হিয়ং তার বন্ধুর সেক্সুয়াল হ্যারাসমেন্টের সময় ভিডিও করে রেখেছিল। হাসপাতালে সে ওই ভিডিওটি আবার দেখে। এটা দেখে সে একটা কাঁচি নিয়ে তাকে মারতে বের হয়ে যায়। এমন সময় জিয়ন উ তাকে দেখে ও বলে যে সে এই কাঁচি দিয়ে তাকে মারতে পারবে না। এছাড়াও সে বলে যে সে তাকে তার সার্জারির খবর দিতে এসেছিল। পরদিন জিয়ং উ সফলভাবে হিয়ং এর সার্জারি সম্পন্ন করেন। মিনহাং তাকে বলেন যে তিনি একটি ভালো কাজ করেছেন এবং এজন্য তাকে গর্বিত হওয়া উচিত। তবে জিয়ং উ এটিকে তার দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিষয়টি হালকাভাবে নেন। মিনহাং যুক্তি দেন যে মামলার সমাধান ভুক্তভোগীদের যন্ত্রণা থেকে দূর করতে না পারলেও তার কাজ সত্যিকারের অর্থে পার্থক্য সৃষ্টি করে। পরে তিনি জিয়ং উকে কিছু ক্যান্ডি উপহার দেন। সার্জারির পরে হিয়ং আবার প্রতিযোগিতায় ফিরে আসেন। যদিও তিনি শীর্ষে 3-এ স্থান পাননি, তবে তাকে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের জন্য পূর্ব এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। মিনহাং ও তার টিম এবং হাসপাতালের স্টাফ হিয়ং এর সাফল্য উদযাপন করেন। এদিকে জিয়ং উ মিনহাং এর কথা মনে করে তার দেওয়া ক্যান্ডিগুলোর একটি উপভোগ করেন। এই পর্বে কাংহো এমন একটি সিসিটিভি ফুটেজ পান যেখানে মুখোশধারী ব্যক্তি সেই গাড়িটি চুরি করতে দেখা যায়, যা জিয়ং উকে অনুসরণ করতে ব্যবহৃত হয়েছিল। মিনহাং ফুটেজে থাকা ব্যক্তিকে চিনতে পারেন এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান। জিয়ং উ কাছ থেকে বের হওয়ার সময় সন্দেহজনক কাউকে দেখতে পান এবং তাকে তাড়া করেন, তবে একটি সংক্ষিপ্ত ধস্তাধস্তির পর তিনি তাকে হারিয়ে ফেলেন। মিনহাং এসে তাড়া করতে থাকেন এবং ভিন্ন পথে যান। অবশেষে জিয়ং উ সেই ব্যক্তির খোঁজ হারিয়ে ফেলেন। পরবর্তী সিনে দেখা যায় মিনহাং এর হাসপাতাল ভবনের আশেপাশে দৌড়াচ্ছেন। তিনি হঠাৎ থেমে যান যখন মুখোশধারী ব্যক্তি তার নাম ধরে ডাকেন। তিনি ঘুরে দাঁড়ান এবং সেই ব্যক্তি তার মুখোশ খুলে বলেন অনেকদিন পর দেখা হলো এবং তার চেহারা সম্পর্কে মন্তব্য করেন। এদিকে 7 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লি মিন হিয়ং তার সঙ্গী পুলিশ অফিসারের সাথে ছিলেন। তারা একটি হত্যাকাণ্ডের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে মিন হিয়ং তার ভাই লি জিন সেকের সন্দেহভাজন হিসেবে গ্রেফতারে দেখে অবাক হয়ে যায়। তাকে মাদক রাখার এবং তার পাশের ফ্ল্যাটের এক মহিলাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই মহিলা ছিলেন জং উর ফিয়ান্সি। বিচারের সময় জং উ জিনসেককে আক্রমণ করে এবং তার মুখটি মিডিয়ার সামনে প্রকাশ করে। মিন হিয়ং সড়কের ওপার থেকে এটি দেখছিলেন। তার ভাই নিজেকে নির্দোষ বলে দাবি করলেও সে বিশ্বাস করে যে সেই অপরাধী। এরপর ফেসমির গল্প বর্তমানে ফিরে আসে। মুখোশধারী ব্যক্তিটি আসলে জিনসেক, যে মিন হিয়ংকে বলেন যে জং উর কাজ তার জীবন নষ্ট করে দিয়েছে। মুক্তি পাওয়ার পর সে জং উকে অনুসরণ করতে শুরু করে। মিন হিয়ং তার সাথে যুক্তি করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।
যখন সে তাকে গ্রেফতার করার চেষ্টা করে তখন একটি সংঘর্ষ হয়। জিন সেক দুর্ঘটনাবশত একটি ছুরি দিয়ে মিন হিয়ংকে আহত করে এবং পালিয়ে যায়। এদিকে জং ও মিন হিয়ংকে আহত অবস্থায় পায় এবং তার জখম পরিচর্যা করার প্রস্তাব দেয়। সে অজুহাত করে চলে যায় কিন্তু তার জ্যাকেট ভুলে যায়, যার পকেটে তার ফোন রয়েছে। হাসপাতালের বাইরে পার্ক চে গিয়ং এবং হান উজিন ডং উকে তার জ্যাকেট পাওয়ার জন্য তার মজা নেন। একজন নিরাপত্তা রক্ষী তাকে স্টকার সম্পর্কে রিপোর্ট করার পরামর্শ দেন। পার্ক চে গিয়ং এবং হান উজিন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন কিন্তু স্টকারকে চিনতে ব্যর্থ হন। ডং ও পুলিশ স্টেশনে যান জিন সেককে মুক্তি পেয়েছে কিনা জিজ্ঞাসা করতে, কিন্তু তার রেকর্ড দেখার অনুমতি দেওয়া হয় না। যখন সে চলে যায়, মিন হিয়ং অন্য একটি ফোন থেকে তাকে ফোন করে এবং তার ভুল বুঝতে পারে। জং ও তাকে তার অ্যাপার্টমেন্টে দেখা করতে বলে। এদিকে সেখানে যাওয়ার পথে মিন হিয়ং একজন ডেলিভারি ম্যানকে ফোনে কারোর সাথে হুমকি দিতে শোনে। ডং উর অ্যাপার্টমেন্টে সে তার জখমের বিনিময়ে একটি অনুগ্রহের প্রস্তাব দেয়, তবে পাশের অ্যাপার্টমেন্ট থেকে একটি চিৎকার তাদেরকে বিঘ্নিত করে। মিন হিয়ং দৌড়ে গিয়ে দেখতে পায় এক ছেলে মিন জে রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে। একজন মহিলা চো সুই ইয়ং দাবি করেন যে ডেলিভারি ম্যান তার টাকা ফেলে দেওয়ার পর তাকে আক্রমণ করেছে। মিন জে তাকে রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু তাকে একটি আয়নায় ঠেলে দেওয়া হয়েছিল, যার ফলে সে আহত হয়েছিল। অন্যদিকে ডেলিভারি ম্যান পালিয়ে গিয়েছিল। মিন হিয়ং ডেলিভারি ম্যানকে ধাওয়া করে গ্রেফতার করে কিন্তু সে আক্রমণের অস্বীকার করে। সে দাবি করে যে সে আসার সময় মিন জে ইতোমধ্যে আহত ছিল। সে বলে যে মিথ্যা অভিযোগের ভয়ে তার অপরাধমূলক রেকর্ডের কারণে সে পালিয়ে গেছে। তার কথা মিন হিয়ংকে তার ভাইয়ের নির্দোষতার দাবির কথা মনে করিয়ে দেয়। হাসপাতালে ডং ও মিন জের থুতনিতে অস্বাভাবিক গভীর একটি কাচের আঘাত লক্ষ্য করে। সে সন্দেহ করে যে কেউ তার মুখে কাচ চাপিয়ে দিয়েছে কিন্তু চুপ করে থাকে। সে মিন জের হাতেও ক্ষতচিহ্ন লক্ষ্য করে। উদ্বিগ্ন হয়ে সে পার্ক চে গিয়ংকে জিন সেকের রিলিজের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করে। মিন হিয়ং হেজোকে দেখতে যায় এবং জানতে পারে যে জিন সেক তার বাবার ফিউনারালে যোগ দিয়েছিল। সে হাসপাতালে মিনজের খবর নেয় এবং তার হাতে আঘাত নিয়ে প্রশ্ন করে। মিনজে দাবি করে যে এটা ডেলিভারি ম্যানের সাথে হাতাহাতির সময় হয়েছে। হাসপাতাল থেকে বের হয়ে সে ডং উর সাথে দেখা করে। সে তার জখমের চিকিৎসা করে। সে মিনজের গভীর ক্ষত নিয়ে তার সন্দেহ শেয়ার করে এবং জিনসেক নিয়ে তদন্ত করার জন্য বলে। সে পুলিশ নিয়মের উদ্ধৃতি দিয়ে প্রত্যাখ্যান করে। মিনজের অ্যাপার্টমেন্টে ফিরে মিন হিয়ং একটি জুতা পায় যার তলায় একটি গর্ত আছে। সে জুতাটি ফরেন্সিকে পাঠায় কাচের টুকরার সাথে গর্তটি মিলিয়ে দেখার জন্য। কাংহো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং দেখতে পায় যে মিনজে 2 সপ্তাহ ধরে বাড়ি থেকে বের হয়নি। এদিকে লাইপোসাকশন করানোর জন্য একজন হাই স্কুলের ছাত্র মিনজে এবং চো সুকিয়ংকে চিনতে পারে। ছাত্রটি জং উকে জানায় যে সুকিয়ং তাদের স্কুলের ট্রেনিং শিক্ষক ছিল। ছাত্রটি সুকিয়ং এবং মিনজের মধ্যে একটি প্রেমের সম্পর্কের গুজব এবং সুকিয়ংয়ের সাথে যুক্ত একজন সন্দেহজনক মৃত্যুর কথাও প্রকাশ করে। এদিকে মিন হিয়ং সুকিয়ংয়ের অ্যাপার্টমেন্টে যায়। সুকিয়ং মিনজের সাথে তার সম্পর্কে মিথ্যা কথা বলার জন্য ক্ষমা চায়। সে দাবি করে যে মিনজে তাকে একটি সেক্সুয়াল ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করছে। সে পুলিশে যাওয়া থেকে বিরত থাকে, যদিও সে জোর দিয়ে বলে যে সেই ভিকটিম। মিন হিয়ং তাকে মিথ্যা বলার অভিযোগ করে। এরপর হঠাৎ করে মিনজে তাকে ল্যাপটপ দিয়ে আঘাত করে এবং তাকে অচেতন করে ফেলে। সুকিয়ং মিনজেকে একটি ছুরি তুলে দেয়, তাকে মিন হিয়ংকে হত্যা করার জন্য উচকে দেয় যাতে সে নিজেকে প্রকাশিত না হয়। মিনজে দ্বিধাগ্রস্ত হয় কিন্তু সুকিয়ং তাকে চড় মারে এবং তাদের আগের অপরাধের কথা মনে করিয়ে দেয়। ডং ও বিল্ডিংয়ে পৌঁছে মিন হিয়ংয়ের গাড়ি দেখে এবং দ্রুত উপরে ওঠে। সুকিয়ংয়ের দরজায় কোনো সাড়া না পেয়ে সে ছাত্রের সন্দেহজনক মৃত্যুর গল্প মনে করে। একটি অগ্নি নির্বাপক যন্ত্র খুঁজে পেয়ে সে দরজার তালা ভাঙতে শুরু করে। এরপর জং ও অ্যাপার্টমেন্টে জোর করে প্রবেশ করে। মিন হিয়ং জেগে ওঠে ঠিক সেই মুহূর্তে যখন সুকিয়ং তাকে ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছিল। সুকিয়ং দ্রুত তার সুর পরিবর্তন করে, নিজেকে একজন ভুক্তভোগী দাবি করে এবং জং উয়ের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। মিনজে এটা দেখে এবং মিন হিয়ং তাকে একজন হত্যা প্রচেষ্টাকারী বলায় অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যায়। মিন হিয়ং জং উকে তার পিছু ধাওয়া করতে অনুরোধ করে। সেই সময় সেখানে গ্যাংহো উপস্থিত হয়। এখানে একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে মিন হিয়ং রুমে প্রবেশ করার আগেই গাংহো কল করেছিল। মিন হিয়ং ফোনে কিছু বলেনি এবং ওই পুরো সময়টা গাংহো ফোনে সব কিছু শুনতে পেয়েছিল। জং উ তাকে কিছুক্ষণ ধাওয়া করার পর মিনজেকে ধরতে সক্ষম হয়। সে তার শার্টের বাটনের মধ্যে একটা লুকানো মাইক্রোফোন পায়। এদিকে চাপের মুখে সুকিয়ং স্বীকার করে যে মিনজে টিভি দেখার সময় একটি ভাঙা প্রতিশ্রুতিতে রেগে গিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সুকিয়ং মিনজেকে ধাক্কা দিয়েছিল। এতে মিনজে একটি আয়নার ওপর হুমড়ি খেয়ে পড়ে এবং আহত হয়। সে আরও প্রকাশ করে যে সে তার স্লিপার দিয়ে মিনজের চিবুকে কাঁচ ঢুকিয়েছিল এবং পরে আসা ডেলিভারি ম্যানের ওপর দোষ চাপিয়েছিল। এটা স্বীকার করার পর সুকিয়ংকে গ্রেফতার করা হয়।
জং ও মিনহিয়ং এর খোঁজ নেয়, জিজ্ঞাসা করে সে আহত কিনা। সে বিষয়টি এড়িয়ে যায়, যার কারণে সে জিজ্ঞাসা করে গোয়েন্দারা কি ব্যথাহীন হয়। সে এই প্রশ্নটিও এড়িয়ে যায়, যার কারণে জং ও তাকে মুখোমুখি জিজ্ঞাসা করে কেন সে তাকে এড়িয়ে যাচ্ছে। মিনহিয়ং তা অস্বীকার করে। এদিকে পরের দিন মিনহিয়ং ডেলিভারি ম্যানের কাছে ক্ষমা চায়। সে ব্যাখ্যা করে যে তদন্তের কারণে তার উপর সন্দেহ হয়েছিল, তবে তিনি তার অপরাধের রেকর্ডের কারণে তার পক্ষপাতিত্বের অভিযোগ করেন। এটি মিনহিয়ংকে তার ভাইয়ের কথা ভাবতে বাধ্য করে। জং উয়ের সহকর্মীরা মিনহিয়ংকে উদ্ধার করার জন্য তাকে বিরক্ত করে এবং তাকে ডেটে যাওয়ার জন্য অনুরোধ করে। এদিকে মিনহাং তার মায়ের সাথে তার ভাইয়ের মুক্তি নিয়ে কথা বলে। তার মা বিশ্বাস করেন লি জিন সিওক নির্দোষ এবং তিনি মিনহিয়ংকে তার ভাইয়ের প্রতি সন্দেহ করতে নিষেধ করেন। এরপর তিনি মিনহিয়ংকে একটি ক্রেডিট কার্ডের বিল দেন। বিলে একটি ক্যাব লেনদেন অন্তর্ভুক্ত রয়েছে যা মিনহিয়ংয়ের সন্দেহ জাগায়। সে তদন্ত করে জানতে পারে যে লি জিন সিওক হোজুর বাবার হত্যার রাতে তার বিল্ডিংয়ের কাছে গিয়েছিল। সেই সন্ধ্যায় জং ও মিনহিয়ংকে একটি খাবারের স্টলে খুঁজে পায় এবং রাতের খাবারের জন্য তার সাথে যোগ দেয়। এখানে জং ও ওই মুখোশধারী লোকটার কথা মিনহিয়ংয়ের কাছে জিজ্ঞাসা করে। সে আসলে মিনহিয়ং এর ভাই জিন সিওক। জং ও তাকে জিজ্ঞাসা করে পুলিশ কি লোকটার কোনো খোঁজ খবর পেয়েছে কিনা। বিস্মিত হয়ে মিনহিয়ং লি জিন সিওকের প্রতি তার আগ্রহের কারণ জিজ্ঞাসা করে। জং ও প্রকাশ করে যে তার ফিয়েন্সির মৃত্যুর কারণে সে জানতে আগ্রহী যে জিন সিওক হোজুর বাবাকে হত্যা করেছে কিনা। মিনহিয়ং রাগান্বিত হয়ে তাকে নিজেকে দোষ না দেওয়ার জন্য বলে এবং অর্ধেক ড্রিঙ্ক করা গ্লাস রেখে চলে যায়। এটি জং উকে তার এক্স এবং তার মদ্যপানের অভ্যাসের কথা মনে করিয়ে দেয়। পরের দিন জং উ যখন পার্কিং লটে যায় তখন সে তার গাড়ির গ্লাসে তুমি খুনিকে চেনো তাই না এই বার্তাটি দেখতে পায়। এই সময় পার্ক চে গিয়ং তাকে ফোন করে নিশ্চিত করে যে লি জিন সিওক লাস্ট মাসের 10 তারিখ কারাগার থেকে মুক্তি পেয়েছে। পার্ক চে গিয়ং বলে যে লি জিন সিওক বলেছিল যে সে খুন করেনি। এছাড়া সে জং উকে জানায় যে জিন সিওকের বোন একজন পুলিশ অফিসার, এই জন্য জং উ তার বোনকে খুঁজে তার সাথে এ ব্যাপারে কথা বলতে পারে, কিন্তু জং উ তাকে জানায় যে সে নিজেই তাকে খুঁজে বের করবে। এদিকে মিনহিয়ং হোজুয়ের কাছ থেকে জানতে পারে যে খুনি এবং হোজুর বাবা একই কারাগারে ছিলেন। দুজনে একই সংস্থা থেকে মেডিকেল চেক আপ করিয়েছিলেন এবং তাদের একই রকম কি রিং ছিল। এদিকে মিনহিয়ং লি জিন সিওকের ঠিকানা খুঁজে পায়। একই সময় জং ও ঠিকানাটি অনুসরণ করে। তারা সেখানে একে অপরের সাথে দেখা করে বিস্মিত হয়ে যায়। মিনহিয়ং জং উকে দেখে তার সেখানে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। সে তাকে তার ভাঙচুর করা গাড়িটির ছবি দেখায় এবং উত্তর চায়। সে বলে যে সে এখনও হোজুর বাবার হত্যার সাথে জিন সিওক জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেননি। এমন সময় উজিন জং উকে ফোন করে এবং সে চলে যায়। সে জং উয়ের মায়ের কাছে রাতের খাবারের জন্য নিয়ে যায়। সেখানে জং উ একদম চুপচাপ থাকে এবং কোনো কথা বলে না। এতে তার মা তাকে তার অতীত থেকে পালানো বন্ধ করার জন্য অনুরোধ করে। এতে জং উ রেগে যায় এবং সে বলে যে তার এক্স এখনও তার মনের মধ্যে রয়েছে। এরপর সে চলে যায়। এদিকে কিরিং পরিষ্কার করার কারণে মিনহিয়ং কিরিংয়ে কোনো আঙ্গুলের ছাপ পায়নি। এ কারণে সে কিরিংয়ের গায়ে লেখা অর্গানাইজেশনের নাম দেখে। অর্গানাইজেশনের নাম দেখে মিনহিয়ং চিনতে পারে এটি জং উয়ের মায়ের অর্গানাইজেশন। এদিকে মিনহিয়ং জং উয়ের মায়ের সাথে দেখা করে। সেখানে জং উয়ের মায়ের সাথে উজিনও ছিল। তিনি তাকে লি জিন সিওকের একটি ছবি দেখান, জিজ্ঞাসা করেন তিনি তাকে চিনতে পারেন কিনা। জং উয়ের মা তাকে চিনতে পারে এবং বলে যে জিন সিওক তার সেলের ফিয়ান্সির খুনি। তখন মিনহিয়ং তাকে জিজ্ঞাসা করে সে এই কেস সম্পর্কে কীভাবে জানলো। তখন উজিন বলে যে কেননা সে জং উয়ের মা। এটা শুনে মিনহিয়ং দ্রুত চলে যায়। পরে মিনহিয়ং এবং হোজুর প্রতিবেশীর সাথে দেখা করে, যিনি খুনিকে দেখেছিলেন। তবে প্রতিবেশী জিন সিওককে শনাক্ত করতে পারে না, কারণ সে তার মুখ দেখেনি, কেননা সে রাতে অনেক অন্ধকার ছিল। এদিকে উজিন জং উয়ের সাথে দেখা করে। সে জং উকে বলে যে মিনহিয়ং তাদের সাথে দেখা করেছিল এবং লি জিন সিওক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এটা শুনে জং উ বুঝতে পারে যে মিনহিয়ং তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এ কারণে সে লি জিন সিওকের বাসায় যায়। সে সেখানে দরজার তালা ভেঙে দেয়। এই সময় মিনহিয়ংয়ের ফোনে একটি নোটিফিকেশন আসে। এখানে আমরা দেখি যে লাস্ট টাইম সে লি জিন সিওকের দরজায় ট্রাকার লাগিয়ে রেখেছিল যাতে দরজা খুললে সে বুঝতে পারে। এই কারণে সে লি জিন সিওকের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জং উ জিন সিওকের বাসায় প্রবেশ করে একটা বোর্ডে কেসের সব ছবি পায়। সেখানে সে মিনহিয়ংয়েরও একটি ছবি পায়। তখন তার মনে পড়ে যে তার লয়ার বন্ধু বলেছিল যে তার বোন একজন পুলিশ অফিসার। তখন সে বুঝতে পারে যে মিনহিয়ং ই জিন সিওকের বোন। সেই সময় মিনহিয়ং সেখানে আসে লি জিন সিওকের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জং উ মিনহিয়ংকে বলে যে তার কি ভয় হচ্ছে যে সে তার ভাইয়ের সাথে কিছু করেছে। সে আরও বলে যে সে আর কতদিন তার সাথে এভাবে প্রতারণা করবে। তখন মিনহিয়ং তাকে বলে যে সে শুধু সত্য খুঁজে বের করার চেষ্টা করছে। এই সময় জং উ তাকে জিন সিওককে তার আগে খুঁজে বের করার জন্য সতর্ক করে।
সেই রাতে হোজু প্রতিবেশীর বাড়িতে থাকে। ঘুমানোর সময় প্রতিবেশী দরজা খোলার শব্দ শুনতে পায়। আতঙ্কিত হয়ে সে বাথরুমে লুকিয়ে পড়ে এবং কালো পোশাক পরা একজন খুনিকে দেখতে পায়। আসলে সেই রাতে হোজু তার প্রতিবেশীর বাসায় ছিল। তারা একসাথে ড্রিঙ্কস করেছিল এবং তারপর হোজু সোফায় শুয়ে পড়েছিল। এদিকে খুনিটিকে হোজুর দিকে এগিয়ে যেতে দেখে হোজুর প্রতিবেশী সাহায্যের জন্য মিনহিয়ংকে মেসেজ করে। মেসেজ দেখে মিনহিয়ং এবং জংউ ঘটনাস্থলে ছুটে যায়। হোজু জেগে ওঠে এবং চিৎকার করে। খুনিটি তাকে আক্রমণ করে, ছুরি দিয়ে আঘাত করে। প্রতিবেশী তাকে থামানোর চেষ্টা করে এবং ছবি তোলে, কিন্তু খুনিটি তার দিকেও এগিয়ে যায়। কিন্তু তার আগেই ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় প্রতিবেশী। পুলিশ আসার আগেই হামলাকারী গায়েব হয়ে যায়। এদিকে লি মিন হিয়ং এবং জংউ হোজুর অ্যাপার্টমেন্টে পৌঁছায়। রক্তে ভেজা অবস্থায় হোজুকে দেখে জংউ থমকে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে তার ফিয়ান্সির মৃত্যুর স্মৃতি। ঠিক একইভাবে রক্তে ভিজে পড়েছিল সে। হঠাৎ মিন হিয়ং যখন তাকে হোজুর অবস্থা দেখতে ডাকে, তখন জংউ বাস্তবে ফিরে আসে। হোজুকে পরীক্ষা করে জংউ দেখে তার বাম পায়ের ধমনী ফেটে গেছে। সঙ্গে সঙ্গে তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিন হিয়ং তখন জংউকে কল করে হোজুর অবস্থার খোঁজ নেয়। জংউ জানায় হোজু নিজেকে বাঁচাতে লড়েছিল, আর তার ভাগ্য ভালো হলে সেই লড়াই থেকে হামলাকারীর ডিএনএ পাওয়া যেতে পারে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার এসে জানায় হোজুর পায়ের ধমনী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সার্জারি জরুরি। কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাছে প্রয়োজনীয় মাইক্রোস্কোপ নেই, তাই তাকে অন্য হাসপাতালে পাঠাতে হবে। এদিকে জংউ কল করে উজিনকে, কিন্তু সে তখন ড্রাঙ্ক। বলে সে সার্জারি করতে পারবে না। ডাক্তার কিম যখন বিষয়টা জানতে পারে, সে স্টাফদের বলে জংউকে সাহায্য করতে। অবশেষে জংউ নিজেই অপারেশন শুরু করে। অন্যদিকে পুলিশ দেখতে পায় জিনসিওক কাছের এক দোকানে নুডলস খাচ্ছে। সন্দেহজনক হলেও মিন হিয়ং তার নামে গ্রেপ্তারি পরোয়ানা চায়, কিন্তু গ্রেপ্তার করার আগেই জিনসিওক সেখান থেকে পালিয়ে যায়। পরে সিওগাং মিন হিয়ং এর কাছে জানতে চায় যে জিনসিওক আসলে কে। তখন মিন হিয়ং সিওগাংকে জিনসিওকের ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর মিন হিয়ং হাসপাতালে জংউয়ের সাথে দেখা করে। সেখানে সে লি জিনসিওক সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জংউ বলে যে তার কি মনে হয় জিনসিওক তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য হোজুকে আক্রমণ করেছে। তখন মিন হিয়ং বলে যে তার মনে হয় না যে জিনসিওক তার সাথে বদলা নেওয়ার জন্য হোজুকে আক্রমণ করেছে। ইতোমধ্যে জিনসিওক এক জুয়ার আসরে কাজ করছিল। বসের নির্দেশে খেলা নষ্ট করায় তাকে মারধর করা হয়। পরে মিন হিয়ং হোজুকে দেখতে হাসপাতালে আসে। উজিন যখন হোজুর রিপোর্ট দেখতে আসে, তার চোখে পড়ে জংউয়ের ফোনে জিনসিওকের ছবি। সে জানতে চায় হোজুকে কি এই ছবি দেখাতে চেয়েছিল। পরে উজিন জানায় হোজুর তেমন কিছু মনে নেই। পুলিশ স্টেশনে তখন কেসের ইনভেস্টিগেশন চলছে। সিনিয়র অফিসার মিন হিয়ংকে জানায় এই কেস সে আর হ্যান্ডেল করতে পারবে না, কারণ এতে তার ভাই জড়িত। অর্ডার ছাড়া কিছু না করার নির্দেশ দেন তিনি। এদিকে জংউ তার লয়ার বন্ধুকে বলে জিনসিওকের ব্যাপারে তথ্য বের করতে। মিন হিয়ং জানতে পারে জিনসিওক তার বাসায় এসেছে। তারা সেখানে যায়, কিন্তু পুলিশের সাইরেন শুনে সে পালিয়ে যায়। জিনসিওক পরে তার কেস লড়ার জন্য আইনজীবী পার্ক চা গিয়ংয়ের সাথে দেখা করে, যে জংউয়ের লয়ার ফ্রেন্ড। তখন চাই গিয়ং জংউকে কল করে সব বলে দেয়। জংউ তাকে বলে যে জিনসিওককে ওখানেই রাখতে, কেননা সে আসতেছে, কিন্তু অসুস্থ একজন অভিনেত্রীর কারণে ডাক্তার কিম তাকে যেতে দেয় না। জিনসিওক আইনজীবীকে জানায় সে খুনি না, বরং সে দেখে কেউ একজন জংউয়ের ফিয়ান্সির ফ্ল্যাট থেকে পালাচ্ছে। জংউ অপারেশন শেষ করে চায়গিয়ংকে কল দেয়। সে জানায় জিনসিওক 7 বছর আগের ঘটনাই বলছে, সে কাউকে পালাতে দেখেছে। পুলিশ জানতে পারে জিনসিওক এক নির্মাণ সাইটে আছে। তারা ছুটে যায় এবং জংউ তাদের অনুসরণ করে। সাইটে পৌঁছে গুন্ডারা জোয়ার কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে জিনসিওককে মারধর করে। পুলিশ আসতে দেখে তারা পালিয়ে যায়। জংউ জিনসিওককে পালানোর সময় ধরতে পারে। জিজ্ঞাসাবাদে জিনসিওক জানায় সে খুন করেনি, বরং সে জংউর ফিয়ান্সিকে রক্তে ভেজা অবস্থায় দেখে এবং কাউকে পালাতে দেখে। এমনকি সে সন্দেহ করে জংউই খুনি। এই কথা শুনে জংউর কিছুটা স্মৃতি ফিরে আসে। হ্যাঁ, সে ভাবতে শুরু করে সে কি সত্যিই খুন করেছে। তুমি কি মনে করতে পারো তুমি কি নিজের গার্লফ্রেন্ডকে হত্যা করেছো? সে কি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল? এই কথায় জংউ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। শুরু হয় মারামারি। এক পর্যায়ে জংউ যখন জিনসিওকের গলা চেপে ধরে, তখন তার মনে পড়ে সে কি সত্যিই তার প্রেমিকাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। মিন হিয়ং এবং তার টিম জংউ এবং জিনসিওকের মারামারির স্থানে এসে জিনসিওককে গ্রেফতার করে। জেলে জিজ্ঞাসাবাদের সময় জিনসিওক তার ঘটনার বিবরণ জানায়। সে ব্যাখ্যা করে যে সে ওই রাতে ড্র্যাঙ্ক অবস্থায় ছিল এবং তখন সে জংউয়ের ফিয়ান্সির অ্যাপার্টমেন্ট থেকে কাউকে দৌড়ে বের হতে দেখে। ভেতরে ঢুকে সে তাকে রক্তে ভেজা অবস্থায় পায়। সে মিন হিয়ংকে বলে যে লোকটি জংউয়ের মতো দেখতে ছিল এবং তাকে জংউয়ের ব্যাপারে তদন্ত করার জন্য অনুরোধ করে। তখন মিন হিয়ং বলে যে তারা ডিএনএ রিপোর্টের অপেক্ষায় আছে এবং রিপোর্ট আসলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।
বাইরে জংও অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং জিনসিওকের কথাগুলো নিয়ে চিন্তা করে। তখন সেখানে উজিন আসে এবং তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। জংও উজিনের কাছে বলে যে জিনসিওক সেই রাতে তাকে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখে। তখন উজিন বলে যে এটা সম্ভব না, কেননা তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে 3 দিন পর জ্ঞান ফিরে পায়। তখন জংও বলে যদি এমনটাই হয় তাহলে কেন তার মনে হয় যে সে ওই রাতে ওখানে ছিল। এতে উজিন বলে এটা সম্ভবত সে ক্রাইম সিনের ছবি দেখেছিল তার জন্য। এরপর সে উজিনকে জিজ্ঞাসা করে তুমি কি অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছু জানো। তখন উজিন বলে যে সে সেই রাতে হাসপাতালের কাজের জন্য সিঙ্গাপুরে ছিল এবং এ সম্পর্কে খুব কমই জানে। পরদিন হাসপাতালে সার্জারির পরপরই চলে যাওয়ার জন্য ডাক্তার কিম জং ওকে তিরস্কার করেন। অভিনেত্রী তার হাঁপানির কথা প্রকাশ না করার জন্য দোষ স্বীকার করা সত্ত্বেও প্রধান জং ওকে বিনতানে চলে যেতে বলেন। এদিকে মিন হিয়ং পুলিশ স্টেশনে হেজিন এর মার্ডার কেসের ডকুমেন্ট দেখার সময় তার কাছে কিছু অদ্ভুত লাগে। সে তার সিনিয়রের কাছে গিয়ে বলে যে মার্ডার কেসে জিনসিওক ড্রিঙ্ক অবস্থায় থাকার কারণে তার স্টেটমেন্ট গ্রহণ করা হয়নি, বাট কেসে জংওয়ের কোনো স্টেটমেন্ট বা তার অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছু বলা হয়নি। সিনিয়রের এসব প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে টপিক চেঞ্জ করে ফেলেন। এদিকে জংও হোজুর ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য তার কাছে যায়। হোজু তাকে বলে যে সে এখন আগের থেকে অনেক ভালো আছে। এদিকে জিনসিওককে মুক্তি দেওয়ার হয় কারণ হোজুর নখের নিচে থাকা ডিএনএ তার সাথে মেলেনি। চলে যাওয়ার আগে মিন হিয়ং তাকে বলে যে তার কোনো ভুল হচ্ছে, কেননা সেই রাতে জংও দুর্ঘটনার শিকার হয়েছিল। তখন জিনসিওক তাকে বের করতে বলে যে এটি হত্যার আগে না পরে ঘটেছিল। পরে সেখানে জংও আসে। সে মিন হিয়ংকে জিনসিওক সম্পর্কে জিজ্ঞাসা করে। পরে মিন হিয়ং তার দুর্ঘটনার সময় এবং স্থান সম্পর্কে তার কাছে জানতে চায়, যেটা সম্পর্কে জংউই ভালোভাবে জানে না। পরে জংয়ের ফেয়ারওয়েল পার্টিতে একজন নার্সের সাথে তার দেখা হয় যে 7 সাল আগে তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ দেয়। এটা সেই সার্জারি যেটা সে তার ফিয়ান্সি হত্যার রাতে করেছিল। তিনি বলেন যে তিনি সেই রাতেই তাকে ধন্যবাদ দিতে চেয়েছিলেন, বাট সে সেই রাতে হাসপাতাল থেকে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিল। তিনি তাকে বলে যে সেদিন সে এত তাড়াতাড়ি করেছিল যে আরেকটু হলেই সে একটা দুর্ঘটনার শিকার হতো। তখন জংও নিশ্চিত হয় যে হাসপাতালের কাছে তার কোনো দুর্ঘটনা ঘটেনি। এ কারণে সে পার্টি অ্যাটেন্ড না করে সেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে সে 7 বছর আগে সার্জারি করেছিল। জংও 7 বছর আগের হাসপাতালের জরুরি অবস্থার রেকর্ড পরীক্ষা করে কিন্তু কিছুই পায়নি। তারপর একজন ডাক্তারকে তার মায়ের সাথে কথা বলতে শোনেন, যে জানতে পারে যে তিনি দুর্ঘটনার রেকর্ড মুছে ফেলেছেন। জংও তার মায়ের মুখোমুখি হলে তিনি তাকে বলেন যে তিনি তার ভালোর জন্য এটি করেছেন, কারণ সে সেই রাতে সব কিছু ভুলে গিয়েছিল। তিনি আরও জোর দিয়ে বলেন যে জিনসিওক ছিল হত্যাকারী এবং দুর্ঘটনার বিবরণ প্রকাশ করতে অস্বীকার করেন। এদিকে মিন হিয়ং সেই অফিসারের সাথে দেখা করেন যে শুরু থেকেই এই কেসের তদন্ত ছিল। সে তাকে দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে যে ভিকটিমের মায়ের স্টেটমেন্টের সাথে দুর্ঘটনার কোনো মিল পাওয়া যায়নি, কিন্তু অফিসারের তখন ভ্যাকেশনে যাওয়া লাগতো। এ কারণে সে অন্য অফিসারের হাতে কেসটি দিয়ে চলে যায় এবং তাকে বলে ভালো করে কেসটি তদন্ত করতে। এদিকে হোজু সুস্থ হয়ে ওঠে এবং তাকে ছাড়ার জন্য প্রস্তুত করা হয়, কিন্তু জংও তার কাছে গিয়ে তার পোড়া দাগের জন্য ত্বক প্রতিস্থাপনের সার্জারি করার প্রস্তাব দেয়, যা তার ছাড়ার সময় পিছিয়ে দেয়। অন্যদিকে জিনসিওককে তার ওনার কাছ থেকে বের করে দেয়, কারণ তার কারণে তার কাস্টমারকে রিফান্ড করতে হয়েছিল। এই সময় জিনসিওক তার ওনারের হাতে একটি ঘড়ি দেখতে পায়, যা দেখে তার মনে পড়ে যে সে ক্রাইম সিনে এরকম একটি ঘড়ি পেয়েছিল। পরে সে তার মায়ের কাছে তার জিনিসপত্র কোথায় আছে এ সম্পর্কে জানতে চায়। পরে সে তার জিনিসপত্র বের করলে সে সেখানে ওই ঘড়িটি দেখতে পায় যেটি সে ক্রাইম সিনে পেয়েছিল। সে ঘড়িতে জেড ব্লিউজে এবং ডব্লিউজে খোদাই করা দেখতে পায়। জংও যে ডাক্তারের কথা শুনেছিল তিনি হাসপাতালে এসে তার কাছে ক্ষমা চায় এবং তাকে দুর্ঘটনার স্থান সম্পর্কে তথ্য দেন। তিনি জংওকে জানান যে এটি গায়ওয়ান ডোতে তার ফিয়ান্সের অ্যাপার্টমেন্টের কাছে ঘটেছিল। এটি জংওকে তার মৃত্যুর কথা আরও স্পষ্টভাবে মনে করিয়ে দেয়। এই সময় জিনসিওক জংও এবং মিন হিয়ংকে কল করে বলে যে সে একটা প্রমাণ পেয়েছে। পরে মিন হিয়ং জিনসিওকের অ্যাপার্টমেন্টে এসে তাকে রক্তে ভেজা অবস্থায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং জংও তার মাথার কাছে বসেছিল। কাছেই একটি ফায়ার এক্সটিংগুইশার এবং হাতের শাওয়ার পড়েছিল, যেখানে পুলিশও এসে উপস্থিত হয়। মিন হিয়ং জিনসিওকের নাম ধরে চিৎকার করে শুরু করে। সে তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু সে কোনো সাড়া দেয় না। এই সময় সেখানে গ্যাংহো এসে ভয়াবহ পরিস্থিতি দেখে। জিনসিওককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিন হিয়ং তার সাথে হাসপাতালে যায়। এদিকে গ্যাংহো ক্রাইম সিনে থাকে। সে সেখানে ফায়ার এক্সটিংগুইশার দেখে বুঝতে পারে যে বাইরে থেকে কোনো অস্ত্র এনে তাকে মারা হয়নি, বরং ফায়ার এক্সটিংগুইশার দিয়েই তাকে মারা হয়েছে, যার অর্থ হলো জিনসিওক হামলাকারীকে চিনত। পরে গাংহো জংহোকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। সে গাংহোকে বলে যে জিনসিওকের বাড়িতে ঢোকার সময় সে দৌড়ানোর পায়ের শব্দ শুনেছিল। সে নিশ্চিত যে অন্য কেউ উপস্থিত ছিল, কিন্তু গাংহো তাকে সন্দেহ করে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করে। হান উজিন জংওয়ের গ্রেফতারের কথা জানার পর চেগিয়ংকে জানায়, যিনি প্রমাণ নিয়ে দ্রুত থানায় যায়। সে জিনসিওকের একটি রেকর্ডিং সরবরাহ করে যেখানে সে তাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ফোন করেছিল।
কলের সময় কেউ জিনসিওকের দরজায় ধাক্কা দেয়, কিন্তু তখনও জংউ সেখানে যাওয়ার পথে ছিল। জংউ যে তখনও সেখানে পৌঁছায়নি সেটা প্রমাণ করার জন্য সে সেই রাস্তার সিসিটিভি ফুটেজও দেখায়, ফলে জংউকে ছেড়ে দেওয়া হয়। জংউ পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় সে মিন হিয়ংয়ের টিমের লিডার চুইয়ের সাথে দেখা হয়। চুই তাকে জিনসিওকের কথা ভুলে যেতে বলে। এরপর জংউ চেগিয়ংয়ের কাছে স্বীকার করে যে তার দুর্ঘটনাটি 7 বছর আগে তার ফিয়ান্সির বাড়ির কাছে ঘটেছিল, যেমনটি সে ভেবেছিল হাসপাতালের কাছে নয়। সে তাকে অনুরোধ করে যদি তাকে আবার গ্রেফতার করা হয় তবে সে যেন এ বিষয়ে নিজেকে আর না জড়ায় এবং সেখান থেকে চলে যায়। পরে গাংহো মিন হিয়ংকে বলে যে জংউয়ের কথা থেকে তার এমন মনে হচ্ছে যে জিনসিওক যে প্রমাণের কথা বলেছিল হামলাকারী তাকে মেরে সেই প্রমাণ নিয়ে পালিয়ে গেছে। এ কারণে মিন হিয়ং জিনসিওকের বাড়িতে গিয়ে আরও প্রমাণের সন্ধান করে। সেখানে সে জংউকে খুঁজে পায়। মিন হিয়ং তাকে বলে যে যেহেতু পুলিশ তাকে সন্দেহ করছে তাই তার ক্রাইম সিনে এভাবে আসা উচিত নয়। জংউ বলে যে সে তার নির্দোষতার প্রমাণ খুঁজছে। তখন মিন হিয়ং বলে এটা পুলিশের কাজ এবং পুলিশকেই এই কাজ করতে দেওয়া হোক। এরপর জংউ রেলিংয়ের উপর রক্তের দাগ দেখায়, যার উপর দিয়ে হয়তোবা ওই হামলাকারী পালিয়েছে। মিন হিয়ং রক্তের স্যাম্পল টেস্ট করার জন্য ফরেন্সিকে পাঠায়। টেস্ট করার পর দেখা যায় রক্তের স্যাম্পল জংউয়ের সাথে মেলে না। তখন সেখানে টিম লিডার চুই আসে এবং মিন হিয়ংকে তার পারিবারিক সম্পর্কের কারণে মামলা থেকে সরে যেতে বলে, কিন্তু সে তার প্রস্তাব গ্রহণ করে না। এদিকে হাসপাতালে ডাক্তার কিম জংউকে বিনতানে না গিয়ে কোরিয়ায় থাকার কথা বলেন। এ সময় সেখানে উজিনও আসে। পরে ডাক্তার কিম উজিনকে দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে দুর্ঘটনার সময় সে দেশের বাইরে ছিল। পরে জংউয়ের মা উজিনকে ফোন করে এবং রেকর্ডের কথা জিজ্ঞাসা করা হলে রেকর্ডগুলি মুছে ফেলার কথা স্বীকার করেন। তিনি বলেন যে তিনি চেয়েছিলেন জংউ ঘটনাটি ভুলে যাক। অন্যদিকে মিন হিয়ং জিনসিওকের বাড়ির কাছে সিসিটিভি ফুটেজ দেখার সময় সে দেখে যে টিম লিডার চুই হামলার রাতে তার বাড়ি থেকে বের হচ্ছেন। সে 7 বছর আগে জংউয়ের দুর্ঘটনার তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে চুই মামলার ফাইলগুলো নিয়েছিলেন। এ কারণে মিন হিয়ং চুইয়ের ব্রাশ থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করে এবং টেস্ট করার জন্য পাঠায়। ডিএনএ টেস্ট থেকে জানা যায় যে চুইয়ের ডিএনএ জিনসিওকের বাড়ির রেলিংয়ের ডিএনএর সাথে মেলে। এদিকে চুই হাসপাতালে আসে জিনসিওকের সাথে দেখা করতে। এখানে চুই স্মরণ করে যে জিনসিওক তার নির্দোষতার প্রমাণ থাকার দাবি করেছিল, যার কারণে চুই তাকে আক্রমণ করেছিল। তো জিনসিওক জেগে উঠতে শুরু করলে চুই তার অক্সিজেন মাস্ক খুলে ফেলার চেষ্টা করে। সে সময় সেখানে জংউ আসে এবং চুইকে সন্দেহজনক আচরণের জন্য অভিযুক্ত করে। তখন সে চুইয়ের হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। তখন চুই তাকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় সেখানে জিনসিওকের মা আছে এবং জংউ তাকে ডাক্তার ডাকতে বলে চুইয়ের পেছনে যেতে শুরু করে। তখন সেখানে মিন হিয়ং আসে এবং চুইকে ধরে। পরে জিজ্ঞাসাবাদের সময় চুই জংউয়ের মায়ের অনুরোধে তার দুর্ঘটনার রেকর্ড লুকানোর কথা স্বীকার করে। সে জিনসিওককে আক্রমণ করার কথা স্বীকার করে কারণ সে ভয় পেয়েছিল যে তার গোপন কথা প্রকাশ হয়ে যাবে। পরে তার কাছে প্রমাণ চাওয়া হয় যেটি সে জিনসিওকের কাছ থেকে চুরি করেছিল। পরে মিন হিয়ং হাসপাতালে আসে এবং তাকে সন্দেহ করার জন্য ক্ষমা চায়। জিনসিওক তখন বলে যে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এতটাই ব্যস্ত ছিল যে সেদিনের রাতের কথা ভুলে গিয়েছিল। তার এখন মনে পড়েছে যে জংউ তার ফিয়ান্সির হত্যার রাতে পালিয়ে যাচ্ছিল না, বরং কাউকে তাড়া করছিল। পরে পুলিশ স্টেশনে জিনসিওকের পাওয়া প্রমাণ ওই ঘড়িটি চুইয়ের কাছ থেকে উদ্ধার করা হয়। এতে জংউ, তার ফিয়ান্সি এবং একজন অজ্ঞাত ব্যক্তির রক্তের নমুনা রয়েছে। এদিকে জংউ সেই রাতের কথা মনে করার চেষ্টা করতে থাকে। সেই সময় সেখানে তার মা আসে ও তাকে তার ফোন দেয়, যেটা 7 সাল আগে তার অ্যাক্সিডেন্টের সময় পাওয়া গিয়েছিল। জংউ ফোনে অন্য একজন পুরুষের সাথে তার ফিয়ান্সির ছবি দেখতে পায়। তার মা বলে যে তিনি তাকে কষ্ট থেকে বাঁচাতে ফোনটি তাকে দেয়নি। এদিকে নতুন অফিসার এই কেসের দায়িত্ব নেয়। পুলিশ ঘড়িতে জংউয়ের রক্ত পাওয়ার পর তার ফিয়ান্সির হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জংউকে পুলিশ স্টেশনে ডাকে। তখন গাংহো জানায় যে তার বিনটানে যাওয়ার কথা, তাই তারা তার অফিস এবং অ্যাপার্টমেন্টে তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে খুঁজে পায় না। এদিকে মিন হিয়ং ফরেন্সিক থেকে ঘড়ি পাওয়ার তৃতীয় রক্তের নমুনার রিপোর্ট সম্পর্কে একটি ফোন পায়। সে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সে জংউকে ভিতরে আসতে দেখে। আসলে জংউ ওই ফোন নিয়ে মিন হিয়ংয়ের কাছেই আসতেছিল। সে জংউকে তার সাথে নিয়ে যায়। জংউ তাকে বলে যে সে তদন্তের জন্য স্বেচ্ছাসেবক হতে এসেছে। মিন হিয়ং তাকে দ্বিতীয় রক্তের নমুনা আবিষ্কারের কথা জানায়। জংউ তখন তার ফিয়ান্সির হত্যার রাতে তার বাড়ির কাছে অন্য কাউকে দেখার কথা স্মরণ করে। মিন হিয়ং তখন তাকে বলে যে তারা আসল অপরাধীর মুখোমুখি হতে যাচ্ছে। মিন হিয়ং জংহুকে হেজিনের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় যাতে সেখানে গিয়ে তার পুরনো কথা মনে পড়ে। পরে মিন হিয়ং জংউকে তার স্মৃতি পুনরুদ্ধারের জন্য সম্মোহিত করে। জিনসিওকও সম্মোহিত হয় এবং ঘটনাস্থল থেকে দুজন পুরুষকে পালাতে দেখে। সম্মোহনের অধীনে জংউ তার ফিয়ান্সিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তারপর বুঝতে পারে যে ঘরে কেউ আসে। সেই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সে তাকে তাড়া করে। সে আক্রমণকারীর মুখ দেখার কথা স্মরণ করে কিন্তু মনে করতে পারে না। ডাক্তার বলে যে জংউয়ের মস্তিষ্ক সিটিতে আটকে দিচ্ছে। এদিকে পুলিশ স্টেশনের নতুন নিযুক্ত টিম লিডার জংউকে ধরতে না পারায় ক্ষুব্ধ হয়ে তাকে আবার খোঁজার নির্দেশ দেন।
তখন সেখানে জং ও মিনহিয়ংয়ের সাথে আসে এবং পুনঃতদন্তের জন্য তার পুরানো ফোন জমা দেয়। জিজ্ঞাসাবাদের সময় জং ও বলে যে সে অন্য একজন পুরুষের সাথে তার ফিয়ান্সির ছবি পেয়েছে, এটা কোনো আননোন নাম্বার থেকে পাঠানো হয়েছিল যাতে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পুলিশ স্টেশনে এ ব্যাপারে মিটিংয়ে তারা বুঝতে পারে যে হামলাকারী জং ওয়ের চেনা জানা কেউ। এরপর তারা হেজিনের ক্রাইম সিনের ফটোগুলো দেখে এবং তারা বুঝতে পারে যে কেউ তাকে ধাক্কা দিয়েছিল এবং এতে সে পড়ে গিয়েছিল। এদিকে হসপিটালে জং ও হেজিনের সামাজিক মাধ্যমে তার ড্যান্স গ্রুপের একটি গ্রুপ ছবি খুঁজে পায়। সে ছবিটির পুরুষটিকে চিনতে পারে এবং তাকে সন্দেহ করা শুরু করে। হুজুর অবস্থাও একই ছিল, সে হামলাকারীকে দেখেছিল কিন্তু মনে করতে পারছে না। এরপর পুলিশ হান উজিন, কিম সিওক হুন এবং জং ওয়ের মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে, কেননা তারা কারাগারে পরিচালিত স্বাস্থ্য কর্মসূচির অংশ ছিল। এর মানে তাদের কাছেও চাবির রিংটি থাকতে পারে। এছাড়া তারা জং ও এবং তার ফিয়ান্সের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, এই কারণে পুলিশ তাদের আরও তদন্ত করার সিদ্ধান্ত নেয়। পুলিশ নাম গিল টায়েকের হত্যার দিনে তাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। হান উজিন বলে যে সে একটি ক্লাবে ছিল। তাকে কি রিং সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলে যে ডক্টর কিম সবার কি রিং নিয়েছিল যাতে হসপিটালের শোকেছে রাখতে পারে। এরপর কিম সিওক হুনের জিজ্ঞাসাবাদের সময় সে জানায় যে সে বাড়িতে ছিলেন। চাবির রিং সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করা হলে সে বলে যে একটি কি রিং চুরি হয়ে গিয়েছিল। এরপর জং ওয়ের মায়ের জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাকে বলে যে সে নাকি তার ছেলের বিয়ের বিপক্ষে ছিল। এরপর তাকে বলা হয় যে তার ছেলেকে কোনো আননোন নাম্বার থেকে কিছু ছবি পাঠানো হয়েছিল, এই সম্পর্কে কি সে কিছু জানে? তখন জং ওয়ের মা বলে যে সে এই সম্পর্কে কিছুই জানে না। এরপর জং ও ওই ডান্স গ্রুপের ছেলেটি যার নাম হিয়ন সুক তার খোঁজ নেয়। সে জানতে পারে যে সে 7 সাল আগেই সে হেজিনের মৃত্যুর পর ডান্স গ্রুপ ছেড়ে দেয়। এরপর জং ও হিয়ন সুকের সাথে রেস্টুরেন্টে দেখা করে। জং ও তার কাছে ডান্স গ্রুপ ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে সে জানায় যে হেজিনকে ছাড়া তার ডান্স গ্রুপে ভালো লাগছিল না, তাই সে ডান্স গ্রুপ ছেড়ে দিয়েছিল। এরপর সে জং ওকে হেজিনের ল্যাপটপ দেয়। এরপর জং ও বাসায় ল্যাপটপটি আনলক করার ট্রাই করে, বাট পাসওয়ার্ডের কারণে সে ল্যাপটপটি আনলক করতে পারে না। এরপর সে একজন টেকনিশিয়ানের কাছে ল্যাপটপটি নিয়ে গেলে টেকনিশিয়ান ল্যাপটপ দেখে জানায় যে ল্যাপটপের 0, 2, 7 এই কিগুলো বেশি চাপ দেওয়া হয়েছে। এরপর সে ল্যাপটপ নিয়ে তার কেবিনে আসে। সে পাসওয়ার্ড হিসেবে তার আর হেজিনের প্রথম যেদিন পরিচিত হয়েছিল সেদিনের ডেট লিখে, এতে ল্যাপটপটি খুলে যায়। এরপর সে ল্যাপটপটি চেক করতে যায়, তখন নার্স এসে বলে যে হুজুর সার্জারির সময় হয়ে গেছে। অপারেশন থিয়েটারে জং ওয়ের সাথে সাহায্যের জন্য উজিনও ছিল। হোজু উজিনকে দেখে চমকে যায়, কিন্তু অ্যানাস্থেসিয়ার কারণে সে তখন জ্ঞান হারায়। এদিকে মিনহিয়ং তার ভাইকে নিয়ে লয়ার চেগিয়ংয়ের কাছে যায়। তখন মিনহিয়ং তাকে উজিন এবং জং ওয়ের বন্ধুত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করে। চেগিয়ং জানায় যে তারা হাই স্কুলে পরিচিত হয়েছিল। এছাড়া জং ওয়ের মা উজিনকে ডাক্তার হতে সাহায্য করেছিল। পরে মিনহিয়ংয়ের কথায় সিউগাং হিয়োজুর আক্রমণের রাতে হামলাকারীর কোন কোন রাস্তা দিয়ে গিয়েছিল সে সকল রাস্তার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং মিনহিয়ংকে বলে যে হামলাকারী সবার শেষে কসমেটিক সার্জারি হাসপাতালের পাশে নেমেছিল। সে জানতে পারে যে উজিন জং ওকে নিয়ে একটি ঘটনার পরে নাম গিল টায়েকের একটি ট্যাক্সিতে তুলে দিয়েছিল এবং তার ঠিকানা ট্র্যাক করে। সে বুঝতে পারে যে হিয়োজুর প্রতিবেশী একজন সাক্ষী হওয়ার খবরটি প্রকাশিত হওয়ার সময় সে তার কাছাকাছি ছিল। সে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সে দেখতে পায় যে উজিনের গাড়ি হিয়োজুর অ্যাপার্টমেন্টে তাকে অনুসরণ করছিল। ফলে মিনহিয়ং তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। এদিকে অ্যানাস্থেসিয়া থেকে জেগে ওঠে হোজু তার আক্রমণকারীর চোখ স্মরণ করে এবং তার স্কেচ করে। হাসপাতালে অনলাইনে অনুসন্ধান করে সে স্কেচটিকে তার আক্রমণকারীর সাথে মিলিয়ে দেখে। সার্জারি শেষে জংও আবার ল্যাপটপ চেক করতে শুরু করে। সে ল্যাপটপে ছবিগুলো খুঁজে পায়, যার মধ্যে একটিতে উজিনের ছবি দেখতে পায়। হতবাক হয়ে সে উজিনের রহস্যময় কথাগুলি মনে করে এবং উজিনের কেবিনে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। হোজু ভয়ে তার স্কেচ নিয়ে তার রুম থেকে বের হয়ে যায়। তখন উজিন সেখানে আসে এবং সে হোজুকে খুঁজে পায় না। সে রুম থেকে বের হয় এবং হোজুকে দেখে ফেলে। এরপর সে তার পিছে পিছে যায়। তখন জং ও উজিনকে হোজুকে অনুসরণ করতে দেখে। তখন হঠাৎ করে তার মনে পড়ে যে তার ফিয়ান্সিয়ার অ্যাপার্টমেন্ট থেকে উজিনকে পালিয়ে যেতে দেখেছিল। আতঙ্কিত হয়ে হোজু পার্কিং লটে পালিয়ে যায় এবং একটি আলমারিতে লুকিয়ে থাকে। আলমারির ভেতর থেকে হোজু উজিনের পায়ের শব্দ কাছে আসতে শোনে। জংয়ের সব কিছু মনে আসে যে জং ও তার ফিয়ান্সি এর বাড়িতে উজিনকে দেখেছিল। সে তাকে তাড়া করার কথা মনে করে, যার ফলে ট্রাকের ধাক্কায় তার প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এদিকে উজিন আলমারির দরজা খুলতে যাচ্ছিল, তখন সেখানে একটি গার্ড আসে এবং জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে কিনা। এ সময় ডাক্তার কিম উজিনকে কল করে এবং উজিন চলে যায়। গার্ড তখন হোজুকে জিজ্ঞাসা করে সে কান্না করছে কেন। এ সময় সেখানে জংও আসে। তখন হোজু জং ওকে উজিনের চোখের একটি ছবি ধরে, যা তার আক্রমণকারীর স্মৃতি। তখন সে প্রশ্ন করে একজন ডাক্তার কিভাবে এমন কাজ করতে পারে।
এরপর জং উ মিন হিয়ংকে কল করে বলে যে সে হোজুকে নিয়ে পুলিশ স্টেশনে আছে। তখন মিন হিয়ংও পুলিশ স্টেশনের দিকে ব্যাক করে। পুলিশ স্টেশনে হোজু তার স্টেটমেন্টে উজিনকে তার আক্রমণকারী হিসেবে শনাক্ত করে। উজিন যখন পুলিশ স্টেশনে এসেছিল সেখানে তার পানি খাওয়ার কাপ থেকে তার ডিএনএ সংগ্রহ করে মিন হিয়ং। এরপর ডিএনএটি টেস্ট করার জন্য পাঠানো হয়। ডিএনএ ফলাফল তার অপরাধ নিশ্চিত করার সাথে সাথে লি মিন হিয়ং তার দলকে নিয়ে উজিনকে গ্রেফতার করতে যায়। এদিকে ডাক্তার কিম জানতে পারে যে উজিন জং উয়ের ফিয়ান্সির মৃত্যুর দিনে সিঙ্গাপুর থাকার বিষয়ে মিথ্যা বলেছে, কেননা সেদিন সে সিঙ্গাপুরে কনফারেন্স অ্যাটেন্ড করেনি। এজন্য সে তাকে সন্দেহ করে এবং সে উজিনের সমস্ত সার্জারি বাতিল করে দেয়। জং উ হাসপাতালে এসে মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় ডাক্তার কিমকে দেখতে পায়। সে বুঝতে পারে এটা উজিনের কাজ, এজন্য সে উজিনের পিছু ছুটে যায়। সে সময় পুলিশ হাসপাতালে আসে এবং হাসপাতাল থেকে জানতে পারে যে উজিন হাসপাতাল থেকে পালিয়ে গেছে এবং জং উ উজিনের পেছনে গেছে। ইয়াংহো মিন হিয়ংকে এই ব্যাপারটা রিপোর্ট করে। এরপর হাসপাতালে জং উয়ের মা আসেন। ডাক্তার কিম তাকে জিজ্ঞাসা করেন প্রথমে সে জং উয়ের বিয়ের বিপরীতে ছিল, এজন্য কি সে উজিনকে বলেছে হেজিনকে মেরে ফেলতে। তখন জং উয়ের মা বলেন তোমার কি মনে হয় আমি কেন এমনটা করব। এদিকে উজিন একটি ফেন্সিং ক্লাবে যায় এবং সেখান থেকে তার জিনিসপত্র একটা ব্যাগে নিচ্ছিল। এ সময় সে নাম গিলটেককে হত্যার কথা মনে করে। আসলে জং উ যখন তার সার্জারি করবে না বলে তখন উজিন তার কাছে গিয়েছিল এবং বলে যে সে সার্জারি করবে, কিন্তু গিলটেক বলে যে জং উ অনেক ভালো একজন ডাক্তার, এজন্যই তারা সব হাসপাতাল বাদ দিয়ে তার কাছে এসেছে। সেই রাতে উজিন তার সাথে দেখা করতে যায়, কিন্তু গিলটেক বলে যে জং উ যদি সার্জারি করতে রাজি হয় তাহলে যেন তাকে বলা হয়। এতে উজিন রেগে যায় এবং বেলকনি থেকে তাকে ধাক্কা দেয়। তখন জং উও ফেন্সিং রেঞ্জে পৌঁছে সে উজিনকে মারতে শুরু করে। উজিন প্রথমে হত্যাটিকে একটি দুর্ঘটনা বলে, যখন চাপ দেওয়া হয় তখন সে বলে যে তার মা হেজিনকে ঘৃণা করত। এরপর উজিন জং উকে তার মায়ের একজন প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগের ছবি দেখায়। এরপর উজিন সেখান থেকে চলে যায়। তখন সেখানে মিন হিয়ং আছে এবং তাকে উজিন থেকে দূরে থাকতে বলে, কেননা এটা তার জন্য বিপজ্জনক হতে পারে। তখন জং উ তাকে বলে যে সে পারবে না এবং সেখান থেকে চলে যায়। তখন জং উ তার মাকে কল দেয় এবং এ সম্পর্কে জিজ্ঞাসা করে। তার মা বলে যে সে এরকম কিছুই করেনি। এরপর সে পার্ক জে গিয়ংয়ের সাথে দেখা করে এবং হেজিনের পোস্টমর্টেমের ছবিগুলো দেখে এবং চলে যায়। তখন পার্ক জে গিয়ং মিন হিয়ংকে কল করে সব বলে দেয়। এতে মিন হিয়ং ছবিগুলো দেখতে পুলিশ স্টেশনে যায়। ভালো করে আঘাতগুলো দেখে সে বুঝতে পারে যে ছুরিকাঘাত করার আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এদিকে সিউগাং উজিনের গাড়ি ট্র্যাক করে, কিন্তু সে উজিনের গাড়িতে উজিনের পরিবর্তে একজন ড্রাইভারকে পায়। গাড়ির উপরে উজিন লিখে রেখেছিল যে গাড়িটিকে এয়ারপোর্টের পার্কিং লটে পার্ক করে রাখার জন্য, তাই সে ড্রাইভার সেই কাজই করছিল। এদিকে উজিন জং উকে কল করে বলে যে তার মাকে নিয়ে যাবে, তাই জং উ তার মাকে কল করে সতর্ক করে দেয়, কিন্তু ততক্ষণে সেখানে উজিন চলে আসে। এরপর উজিন তাকে কসমেটিক সার্জারিক্যাল হসপিটালে নিয়ে আসে। সে তাকে একটি অপারেটিং টেবিলে বেঁধে রাখে। এদিকে সিউকেং মিন হিয়ংকে জানায় যে জং উয়ের লোকেশন হাসপাতালের আশেপাশে, তাই সে তাড়াতাড়ি হাসপাতালে যায়। এদিকে জং উ হাসপাতালে এসে উজিনকে দেখতে পায়। উজিন তাকে বলে যে সে তার মায়ের পরিকল্পনা থেকে হেজিনকে বাঁচানোর চেষ্টা করেছিল। সে বলে যে সে রাতে সে হেজিনের বাসায় তাকে সব সত্য কথা বলতে গিয়েছিল। উজিন তাকে বলেছিল যে তার প্রাণ বাঁচাতে তাকে দূরে কোথাও চলে যাওয়া উচিত। উজিন তার কথা বোঝানোর জন্য হেজিনকে ধরে ঢাকায় তার কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু হেজিন নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে পিছলে গিয়ে কাছের একটি টেবিলের উপরে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। এরপর সে অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়, কিন্তু জেগে উঠে সে জং উকে ফোন করে। তাকে ফোন করতে দেখে উজিন আতঙ্কিত হয়ে পড়ে। সে তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেয় এবং ক্রোধে তাকে শ্বাসরোধ করতে শুরু করে। এটি শুনে রেগে গিয়ে জং উ তাকে মারতে শুরু করে। মারামারির সময় জং উ একটা রুমের দরজার কাছে রক্তের দাগ দেখতে পায়। পরে সে রুমে প্রবেশ করলে সে রক্তাক্ত অবস্থায় তার মাকে দেখতে পায়। এতে তার হেজিনের হত্যার কথা মনে পড়ে। এ সময় হাসপাতালে মিন হিয়ংও আসে। সে তাদের গাড়ি দেখে বুঝতে পারে যে তারা সেখানে আছে, এজন্য সে 119-এ কল দিয়ে ব্যাকআপ আসতে বলে। এরপর সে জং উ এবং উজিনকে খুঁজতে হাসপাতালের ভেতর প্রবেশ করে। এদিকে জং উ পাশে পড়ে থাকা একটা স্ক্যালপেল তুলে উজিনকে মারতে যায়। তখন উজিন তাকে আরও রাগাতে থাকে। তখন সেখানে মিন হিয়ং এসে জং উকে উজিনের গলায় ছুরি ধরে থাকতে দেখে। সে জং উকে স্ক্যালপেল ফেলে দিতে বলে এবং একটি ব্ল্যাঙ্ক গুলি চালায়, কিন্তু উজিন নিজেই নিজের গলায় স্ক্যালপেলটি ঢুকিয়ে দেয়। এই ঘটনার পর থেকে কেজেস হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। জং উয়ের মাকে সুস্থ ও নিরাপদ দেখানো হয়, কারণ উজিন তাকে হত্যা করেনি। সে শুধু রক্তের প্যাকেট খুলে তার গায়ে ঢেলে দেয়, যাতে জং উ ধোঁকায় পড়ে রাগান্বিত হয়ে যায় এবং উজিনকে মেরে যেন নিজেও একজন খুনি হয়ে যায়। এদিকে জং উয়ের মা উজিনের কেবিন থেকে সমস্ত জিনিস বাক্সে গুছাচ্ছিল। তখন ডাক্তার কিম এসে জানতে চায় সে কি সত্যি একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে গিয়েছিল। সে বলে হ্যাঁ, এই বিয়েটা বন্ধ করার জন্য সে হেজিনের কোনো দুর্বলতা খুঁজতে চেয়েছিল, কিন্তু হেজিনকে মারার কোনো ইচ্ছা তার ছিল না।
আসলে উজিন তার মায়ের কথা ভুলভাবে বুঝেছিল। সে মনে করেছিল তার মা হেজিনকে অপছন্দ করে এবং তাকে মেরে ফেলবে, কিন্তু সব কিছু উজিন নিজেই নিজের মাথায় বানিয়ে নিয়েছিল, কারণ সে হেজিনকে ভালোবাসতো এবং সে স্কুল জীবন থেকেই জং উকে সহ্য করতে পারতো না। তাই এই বিয়েটা বন্ধ করার জন্য উজিন নিজেই ফটো পাঠাতো আর দোষ তার মায়ের উপর দিত, যাতে হেজিন জং উর মায়ের কারণে তাকে ছেড়ে দেয়। জং উর মা আফসোস করে, কেননা সে উজিনের মনের অবস্থা বুঝতে পারেনি। এই কারণে সে মানুষকে আরও ভালোভাবে বোঝার জন্য এবং রোগীদের আরও ভালোভাবে সাহায্য করার জন্য বিদেশে একটি ভলেন্টিয়ারি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছে। জং উ পরে পুলিশের ডিটেনশন সেন্টারে যায় উজিনের সাথে দেখা করতে। সে এখন তার অপরাধের শাস্তি ভোগ করছে। আসলে সেই রাতে উজিন মারা যায়নি, সে নিজেই জং উর হাত ধরে নিজের উপর আঘাত করায় যাতে জং উ ফেঁসে যায়। তখন মিনহং তাড়াহুড়ো করে বলে জং উকে যেন তাকে ট্রিট করেন, কারণ একজন ডাক্তার হিসেবে কাউকে মরতে দেওয়া যায় না, এবং জং উ তাকে ট্রিট করে। এখন জং উ ডিটেনশন ক্যাম্পে এসেছে, কারণ উজিন এখনও অস্বীকার করছে যে সে হেজিনকে হত্যা করেনি। সে বলছে এটা একটা দুর্ঘটনা ছিল। জং উ বলে এটা কোনো দুর্ঘটনা ছিল না, তুমি যখন তাকে ধাক্কা দিয়েছিলে তখনও সে বেঁচে ছিল, তুমি নিজেই তাকে গলা টিপে হত্যা করেছো। ফরেন্সিক রিপোর্টেও মৃত্যুর কারণ একই বলছে। জং উ বলে সেই রাতে তুমি হেজিনকে না আমাকে মেরে ফেলেছিলে। একজন ডাক্তার হয়ে আমি এত অসহায় হয়ে পড়েছিলাম যে নিজের ভালোবাসাকেও বাঁচাতে পারিনি। কোর্টে লি জিন সিওকের পুনরায় বিচার শুরু হয়। আইনজীবী চেয়ে তার হয়ে মামলা লড়ে এবং সকল প্রমাণ পেশ করার পর আদালত তাকে নির্দোষ ঘোষণা করে। কোর্টরুমের বাইরে জং উ অপেক্ষা করছিল। মিনহং তার মাকে নিয়ে যায় যেন জং উ ও লি জিন সিওক একা কথা বলতে পারে। জং উ লি জিন সিওকের কাছে ক্ষমা চায়। সে বলে আমি ভেবেছিলাম আমি একমাত্র ভিকটিম, কিন্তু আমি তোমার অপরাধী হয়ে গেলাম। আমার কারণে তোমার জীবনের 7 বছর নষ্ট হয়ে গেছে। পরদিন জং উ হেজিনের মেমোরিয়ালে যায়, সেখানে সে মিনহংকেও দেখে। জানতে চাইলে মিনহং বলে আমি বহু বছর ধরে এখানে আছি, যখন থেকে জানি আমার ভাইয়ের কারণে এই ঘটনাটা ঘটেছে। তারপর তারা একসাথে রেস্টুরেন্টে যায়, মিষ্টি মিষ্টি কথা বলে। সেখানে মিনহং বলে তুমি এইভাবেই হাসো, এই গিল্টের কারণে তুমি মানুষের সাথে মিশতে ও হাসতে ভুলে গিয়েছিলে। সে আরও বলে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা খুশি থেকেই সম্মান দেখাতে পারি। জং উ বলে আমি এটা কিভাবে করব? সে বলে তোমার হাসপাতাল যেটা তুমি বন্ধ করে রেখেছো সেটা আবার চালু করে রোগীদের সেবা দিয়ে। এরপর জং উ বলে হাসপাতাল ডিরেক্টর কিম তা বন্ধ করেছে কারণ সে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। লি জিন সিওক সম্পর্কে জানতে চাইলে জানা যায় সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, যেটা সে গত 7 বছর করতে পারেনি। এখন সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। জং উ বলে যদি সে পাশ করে আমি তাকে ট্রিট দিব। শেষে সে মিনহংকেও ধন্যবাদ জানায় এই কেসে পাশে থাকার জন্য। এরপর সে তার মায়ের যাওয়ার আগে ভালোভাবে বিদায় জানাতে আসে। ডক্টর কিম একটি নতুন কনসেপ্টের মাধ্যমে হাসপাতাল পুনরায় চালু করে। এই কনসেপ্ট হলো ভেতরের ক্ষত সারাতে হলে বাইরের ক্ষত সারানোও দরকার। এখন থেকে তারা রিকনস্ট্রাকশন সার্জারি এবং কসমেটিক সার্জারির মাধ্যমে ভিকটিমদের পূর্ণ নিরাময়ের চেষ্টা করবে। মিনহং ও সিউগ্যাংকে প্রমোশন দেওয়া হয়। হাসপাতালে এক মেয়ে আসে যে চায় তার মুখটা একদম ফিল্টার ছবির মতো দেখতে হোক, কারণ সে একজন ছেলেকে পছন্দ করে যে তাকে তার ফিল্টার ছবি দেখে দেখতে চায়। জং উ বলে আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব। আগে সে যখন রোগীদের সার্জারি থেকে নিরুৎসাহিত করত, এখন সে তাদের অতিরিক্ত চাহিদা ও গুরুত্ব সহকারে মেনে নিয়ে খুশি মনে ট্রিট করতে প্রস্তুত। এরপর সে মিনহংকে মেসেজ করে দেখা করতে বলে এবং ফুলের তোড়া নিয়ে আসে, কিন্তু সেটি মিনহংয়ের জন্য নয়, বরং একজন ট্রান্সজেন্ডার শিল্পীর জন্য যে একটি আর্ট এক্সিবিশন করছিল। তারা দুজনেই সেখানে যায়। শেষে মিনহং বলে তুমি খুব ভালো করেছো হাসপাতাল আবার চালু করে। জং উ বলে তুমি কি আমার হাসপাতাল নিয়ে আগ্রহী না আমার প্রতি? এতে সে লজ্জায় পড়ে যায়। জং উ বলে তুমি ভেবেছিলে তোরা তোমার জন্য এনেছি তাই না? না, কিন্তু তোমার প্রমোশনের খুশিতে আমি তোমাকে একদিন ফুল দিতেই পারি। বলো তো তুমি কী কী পছন্দ করো? এভাবেই এই দুইজনের জীবনের নতুন ও সুন্দর শুরু হয় এবং গল্পটি এখানেই শেষ হয়। আর ড্রামাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে কোন ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও। আর এরকমই সব কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। গুড বাই।